ওয়েলকাম টু দ্য ওয়ার্ল্ড অফ অ্যালকেমি। অনেক লেটে লেটে ভিডিও আসছে বুঝতে পারছি, ঠিক আছে। তো আজকে তোমাদের জন্য একটা নতুন সিরিজ বলতে পারো বা নতুন একটা জিনিস নিয়ে এসে তোমরা ক্লাস 11 ডাব্লিউবিসি এইচএসসি বোর্ড ফার্স্ট টাইম সেমিস্টার এক্সাম দেবে। তোমাদের তো বছরে মানে অ্যাকচুয়ালি তো গত বছর অবধি একটা এক্সাম হতো, এবার থেকে নতুন নিয়ম চালু হয়েছে যে ফার্স্ট সেমিস্টার মানে 6 মাসে মানে সেপ্টেম্বরে তোমাকে একটা এক্সাম দিতে হবে, তারপর তুমি আবার নেক্সট মার্চের দিকে বা ফেব্রুয়ারি মার্চ নাগাদ তুমি আরেকটা এক্সাম দেবে, ঠিক আছে। তো সেমিস্টার জিনিসটা কি, প্রথম তোমাদের মানে প্রথম সেমিস্টারের মানে তোমাদের নলেজ নিতে চলেছো, সেই জন্য তোমাদের এইরকম টাইপের একটা কিছু দিয়ে মানে এটা যে সেমিস্টারে কি ধারণা হয় যে কেমন ধরনের কোয়েশ্চেন আসবে। তোমাদের ফার্স্ট সেমিস্টার তো এমসিকিউ বেসড, সেই জন্য তোমাদের ফার্স্ট সেমিস্টারের যে যে চ্যাপ্টার সেই অনুযায়ী আমি কিছু কিছু কোয়েশ্চেন ডিসকাস করার চেষ্টা করছি, যাতে তোমাদের পরীক্ষার হলে কোনো সমস্যা না হয় যে কোয়েশ্চেন চিনতে যে এই টাইপের কোয়েশ্চেন আসতে পারে, সেই কোয়েশ্চেনের সলিউশন আমি দিতে মানে দিয়ে দিচ্ছি যে এই টাইপের কোয়েশ্চেন তোমরা ফেস করতে চলেছো। সুতরাং বাড়িতে প্র্যাকটিস করো এমসিকিউ টাইপে। এমসিকিউতে অসুবিধার কি মানে বলো তো, আগে কি হতো যে পুরো জিনিসটা তুমি যদি সাজেস্টিভ ওয়েতেও মানে পড়ে চলে যেতে কিছু কিছু চ্যাপ্টার যেমন এস ব্লক পি ব্লক, এক্ষেত্রে তুমি সাজেস্টিভ ওয়েতে কেন কি অতটা ডিটেল কেমিস্ট্রি পড়া তো সম্ভব নয়, এস ব্লক পি ব্লকের ক্ষেত্রে তুমি সাজেশন বা নোট পড়ে চলে যেতে পারতে। কিন্তু এইবার কি হয়েছে, এইবার ব্যাপারটা কি হয়েছে, এখনকার যে সেমিস্টারের যে এমসিকিউ বেসড সেখানে তোমাকে পড়তে হচ্ছে পুরো জিনিসটাকে খুঁটিয়ে। আমার মতে বলে যে এই সিস্টেম চালু হওয়াটা খুব দরকার ছিল, কেন কি ক্লাস 11-এ অনেকে কি করে যে না ফার্স্ট আমি এরকম একদম সারা বছর পড়বো না, একদম 2-3 মাসের মাথায় গিয়ে তখন পড়াশোনা শুরু করবো, তখন অ্যাকচুয়ালি কিছু হওয়ার থাকে না। তো আমার মতে বলে এই সিস্টেমটা খুব ভালো হয়েছে যে সেমিস্টার ফার্স্ট 6 মাসে তোমার যেটা পড়া সেটার অনুযায়ী একটা ইভ্যালুয়েশন হয়ে যাচ্ছে, তারপরে নেক্সট আবার 6 মাসের মাথায় গিয়ে নেক্সট এক্সাম হচ্ছে। তো সেক্ষেত্রে দেখো তোমাদের একটা নতুন টাইপের সিরিজ নিয়ে এসেছি যে ক্লাস 11 হয়তো তোমাদের পছন্দ হতে পারে, যদি পছন্দ হয় তো অবশ্যই একটু কমেন্ট করে জানিও যে এখানে এটা তোমাদের ক্ষেত্রে হেল্পফুল হচ্ছে কিনা। তো আজকে যে সিরিজটা দিয়ে স্টার্ট করছি সেটা হচ্ছে, তার নাম হচ্ছে সেম ডোজ ফর ক্লাস 11 ডাব্লিউবিসি এইচএসসি। তার জন্য আমি ফার্স্ট কোয়েশ্চেন নিয়েছি অ্যাটমিক স্ট্রাকচার থেকে, পরমাণুর গঠন। এই চ্যাপ্টারে অনেকের অনেক রকমের প্রবলেম থাকে, সেজন্য এই চ্যাপ্টারটা দিয়েই শুরু করার চেষ্টা করছি। এবার আস্তে আস্তে যতটা সম্ভব আমি কিছুটা করিয়ে দিয়ে মানে করিয়ে দেওয়ার চেষ্টা করব। আর যে প্যারালালি যে সিরিজটা চলছে নিড বুস্টার বলো বা কেমিক্যাল ইকুইলিব্রিয়াম বলো ইলেকট্রোকেমিস্ট্রি বলো ক্লাস 12-এ, সেগুলো আস্তে আস্তে প্যারালালি চলবে। যেহেতু তোমাদের সেপ্টেম্বরের 13 থেকে এক্সাম স্টার্ট হচ্ছে, সুতরাং বেশি তো সময় নেই, সেই জন্য তোমাদের কিরকম টাইপের প্রবলেম আসতে পারে সেটা একটু দেখতে শুরু করো, মানে আস্তে আস্তে তাহলে তোমাদের হ্যাবিচুয়েশন হবে, তোমরা পরীক্ষার হলে সেরকম কোনো প্রবলেম ফেস করবে না, ঠিক আছে। তো দেখো এই কোয়েশ্চেনটার আনসার বা এই কোয়েশ্চেনটা অ্যাপ্রোচ কি করে করবো, ঠিক আছে, চলো দেখা যাক। দেখো কোয়েশ্চেনটা আনসার কি বলেছে যে নিম্নলিখিত কোয়ান্টাম সংখ্যার কোন সারিটি সঠিক। তো কোয়ান্টাম সংখ্যা সম্পর্কে আমরা কি জানি, যে প্রথমে তোমাকে মানে মোট কোনো ইলেকট্রনের কোনো ইলেকট্রনের মোট 4টি পরিচয় থাকে, যাকে আমি 4টি কোয়ান্টাম সংখ্যা বলি। মোট 4টি কোয়ান্টাম সংখ্যা বর্তমানে অ্যাকচুয়ালি কোয়ান্টাম পাতি বাংলা কথায় বলতে হয় যে ইলেকট্রনের পরিচয়পত্র। আমাদের যেমন পরিচয়পত্র থাকে, আধার, আই কার্ড, প্যান কার্ড, যেটা দিয়ে আমাদের আইডেন্টি প্রকাশ করা যায়, সেরকম কোন একটা পরমাণুতে একের বেশি যদি ইলেকট্রন থাকে, তাহলে একটা ইলেকট্রনকে আরেকটা ইলেকট্রন থেকে ডিস্টিংগুইশ করবো কি করে, কোয়ান্টাম সংখ্যা দিয়ে, ঠিক আছে। তো এন, এম আর এস, কেউ এম এল বলে, কেউ এম বলে, ঠিক আছে। এন হচ্ছে মুখ্য কোয়ান্টাম সংখ্যা, একটু বলে দিই, মুখ্য কোয়ান্টাম সংখ্যা, প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, ঠিক আছে, প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, প্রিন্সিপাল হ্যাঁ কোয়ান্টাম নাম্বার, ঠিক আছে। এল হচ্ছে গৌণ কোয়ান্টাম সংখ্যা, যাকে অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার বলা হয় বা সাবসিডিয়ারি কোয়ান্টাম নাম্বার, হ্যাঁ, অ্যাজিমুথাল অ্যাজিমুথাল হ্যাঁ অ্যাজিমুথাল কিউএন বলছি কোয়ান্টাম নাম্বার। আচ্ছা, এম হচ্ছে চৌম্বকীয় বা ম্যাগনেটিক, তোমরা পড়েছো চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা, চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা। ম্যাগনেটিক ম্যাগনেটিক
কোয়ান্টাম নাম্বার, ঠিক আছে। আচ্ছা, আর ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা, ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা, ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা মিন্স স্পিন কোয়ান্টাম নাম্বার, স্পিন কোয়ান্টাম নাম্বার। এবার দেখো, এল কার উপর ডিপেন্ড করে, এর উপর ডিপেন্ড করে, এম কার উপর ডিপেন্ড করে, এর এর উপর ডিপেন্ড করে, ঠিক আছে। কিন্তু এস কিন্তু ইন্ডিভিজুয়াল, এটা কিন্তু আলাদা, এটা কিন্তু ইলেকট্রনের জন্য ফিক্সই হবে যে ঊর্ধ্বমুখী ইলেকট্রন মানে যার জন্য দিকে অ্যারো দেবো তার জন্য এস এর ভ্যালু কত হয় প্লাস হাফ, ঠিক আছে। আর যে নিম্নমুখী ইলেকট্রন তার জন্য এস এর ভ্যালু মানে স্পিন কোয়ান্টাম নাম্বারের ভ্যালু কিন্তু মাইনাস হাফ, ঠিক আছে। যার ঘূর্ণন উপরের দিকে হবে সেটা হচ্ছে আমার প্লাস হাফ স্পিন ওয়ালা ইলেকট্রন, আর যার ঘূর্ণন নিচের দিকে হবে সে হচ্ছে মাইনাস হাফ কোয়ান্টাম সংখ্যা হলো ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা হলো ইলেকট্রন, ঠিক আছে। এইটা ফিক্স করা। সুতরাং এস কার উপর নির্ভর করে না, এক্স এস একটা পুরো ইন্ডিভিজুয়াল নাম্বার। এল কার উপর ডিপেন্ড করে, এল এর ভ্যালু এন এর উপর নির্ভর করে, আর এম এর ভ্যালু এল এর উপর নির্ভর করে, ঠিক আছে। সুতরাং কারো যদি এন জানা থাকে তাহলে আমি তার এল এম ইজিলি ক্যালকুলেট করতে পারবো, ঠিক আছে। এইটুকুনি পরিচয় আমি দিলাম। কোয়ান্টাম মেকানিক্স বলে একটা চ্যাপ্টার হয় যেখানে ইলেকট্রনের যাবতীয় ওই কোয়ান্টাম রিলেটেড যা কিছু টপিক শেখানো হয়, অত ডিটেলে আমার গিয়ে দরকার নেই। ইলেকট্রনের জাস্ট 4টে কোয়ান্টাম সংখ্যা আমাদের ক্লাস 11 সিলেবাসে আছে। ফার্স্ট হচ্ছে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, সেকেন্ড হচ্ছে অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার, আর এম যেটা হচ্ছে সেটা হচ্ছে চুম্বকীয় বা ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার, ঠিক আছে। তো দেখো এই কোয়েশ্চেনটাকে অ্যাপ্রোচ করি কি করে, ঠিক আছে। এইটা জাস্ট আমি তোমাদের একটু ইন্ট্রোডাকশন বা পরিচয় দিয়ে রাখলাম, ঠিক আছে। দেখো দেখো কোয়েশ্চেনটাকে আমি একটু ডিটেলে ডিসকাস করছি, কেন কি যার বুঝতে কোনো সমস্যা হয়েছে কোয়ান্টাম সংখ্যা রিলেটেড কোনো জায়গায়, কোনো যে যে জায়গায় পড়ছো তার যদি কোনো জায়গায় সমস্যা হয়ে থাকে সে কিন্তু এখান থেকে বুঝে নিতে পারে, ঠিক আছে। তো চেষ্টা করছি পুরোটা ডিটেলে বলার, যতটা সম্ভব বলার চেষ্টা করছি, কেন কি অ্যাকচুয়ালি এমসিকিউ তো খুব স্পিডে তোমাকে সলভ করতে হবে, যে পারবে সে স্কিপ করে যাও, সে আমার ভিডিওটাকে আরো বেশি ফরওয়ার্ড করে নাও, কিন্তু যে পারবে না তার জন্য আমি জিনিসটা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। দেখ, মনে করো এন, এন কি বোঝায়? এন কোন ইলেকট্রনের, ইলেকট্রনের মুখ্য শক্তি স্তরকে বোঝায়, মুখ্য শক্তি স্তরকে বোঝায়। এভাবে এন এর মান যে কোনো ধনাত্মক পূর্ণ সংখ্যা হতে পারে জিরো বাদ, যে কোনো ধনাত্মক পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যা কোন ইন্টিজার পজিটিভ নাম্বার হতে হবে, ঠিক আছে, পূর্ণ সংখ্যা হতে হবে। কি 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 হতে পারে এন এর ভ্যালু? এন এর ভ্যালু হতে পারে কি 1 2 3 4 5 এটসেট্রা টু ইনফিনিটি, ঠিক আছে। এটা হচ্ছে এন এর পরিচয়, ইলেকট্রনের যে মুখ্য কোয়ান্টাম সংখ্যা তার পরিচয়। আচ্ছা, ডিসাইড করে ইলেকট্রন যে শক্তি স্তরে রয়েছে সেই শক্তি স্তরের আকার কতটা বড় হবে বা কতটা ছোট হবে। এন এর মান যত বৃদ্ধি পাবে শক্তি স্তরের আকার ততটা বড় হবে, ঠিক আছে। এটা হচ্ছে এন এর পরিচয়। সেকেন্ড বলছে এল এর পরিচয়, ঠিক আছে। একটু শর্টে বলছি কেন কি সময় নেই তো, আমার নেক্সট কোয়েশ্চেনে যেতে হবে, যতটা সম্ভব বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি, যদি অসুবিধা হয় আমাকে কমেন্টে জানিও। দেখো এল এর ভ্যালু কি বলছে, এল এর মান, এল কোন ইলেকট্রনের, কোন ইলেকট্রনের উপকক্ষকে বোঝায়, উপকক্ষ, উপকক্ষের পরিচয় দেয়, উপকক্ষের পরিচয় দেয়। উপকক্ষ মানে কি? উপকক্ষ মানে মনে করো 4টে উপকক্ষ হয় ইলেকট্রনের, একটা হচ্ছে এস পি, একটা হচ্ছে নেক্সট হচ্ছে ডি, দেন এফ। তো এল এর ভ্যালু কি কি হতে পারে? এস উপকক্ষের জন্য ইলেকট্রন যদি এস উপকক্ষে থাকে তাহলে এল এর ভ্যালু কত হবে? 0 হবে। ইলেকট্রন যদি পি উপকক্ষে থাকে তাহলে এল এর ভ্যালু কত হবে? 1 হবে। ইলেকট্রন যদি ডি উপকক্ষে থাকে দেন এল এর ভ্যালু কত হবে? 2 হবে। আর ইফ ইলেকট্রন ইজ ইন প্রেজেন্টিং এফ অরবিটাল বা এস উপকক্ষ, ইলেকট্রন যদি এস উপকক্ষে থাকে তাহলে এল এর ভ্যালু ইলেকট্রনের জন্য কত হবে? 3 হবে। এই ভ্যালুটা মুখস্থ রাখতে হয়, মুখস্থ রাখতে বলা হয় যে কোনো যদি ইলেকট্রন এস উপকক্ষে প্রবেশ করে তাহলে তার এল এর ভ্যালু কত হবে, মানে অ্যাজিমুথাল কোয়ান্টাম সংখ্যা কত হবে? 0 হবে। পি এর পি অরবিটালের জন্য মানে পি উপকক্ষে থাকে ইলেকট্রনের এল এর ভ্যালু কত হবে? 1 হবে। ডি উপকক্ষে ইলেকট্রন থাকলে এল এর ভ্যালু কত হবে? 2 হবে। আর এফ উপকক্ষে থাকলে এল এর ভ্যালু কত হবে? 3 হবে, ঠিক আছে। আর একটা কথা এল আমাকে বলে যে ইলেকট্রন আমার যে উপকক্ষে আছে তার আকৃতি কিরকম,
ঠিক আছে? যেমন ইলেকট্রন যদি এস উপকক্ষে থাকে তাহলে ইলেকট্রনের আকৃতি কিরকম হবে? এস উপকক্ষে থাকে ইলেকট্রনের আকৃতি হবে গোলকাকার। ঠিক আছে? ইলেকট্রন যদি এস উপকক্ষে থাকে, ইলেকট্রন তার আকৃতি কি হবে? গোলকাকার। তার আকৃতি গোলকাকার, উপকক্ষের আকৃতি গোলকাকার। বেশ। আচ্ছা, ইলেকট্রন যদি পি উপকক্ষে থাকে তাহলে তার আকৃতি কি হবে? তার আকৃতি হবে ডাম্বেল আকৃতি। তোমরা ডাম্বেল হয়তো দেখেছো, যারা জিম করো তারা, বা জিমে কোনোদিনও গিয়ে থাকলে, ডাম্বেল দেখতে এরকমের হয়। ডাম্বেল আকৃতি, আকৃতি কেমন হবে? ডাম্বেল আকার, এরকম দেখতে পি অরবিটাল। আচ্ছা, ইলেকট্রন যদি ডি অরবিটালে থাকে, ডি উপকক্ষে থাকে, অরবিটাল মানে উপকক্ষ, অরবিটাল মানে আমি বারবার যেটা বলছি, ইংলিশ নাম চলে আসলো, একটু শিখে রাখো, অরবিটাল মানে হচ্ছে উপকক্ষ। আচ্ছা, ইলেকট্রন যদি ডি উপকক্ষে থাকে তাহলে তার আকৃতি কেমন হবে? তার আকৃতি হবে ডাবল ডাম্বেল, ডাবল ডাম্বেল, ডাবল ডাম্বেল। কিরকম দেখতে? তার মানে এরকম ফোর ফোল্ড হবে, এরকম। এই যে লোব গুলো বলা হয়, এই যে এক একটা, এই যে ভাঁজ মতো, ফুলের পাপড়ির মতো দেখতে হচ্ছে এই ভাঁজ, এটাকে বলা হয় লোব। ইলেকট্রনের, ইলেকট্রন যে উপকক্ষে আছে সেই উপকক্ষের লোব, পি এর এক একটা লোব, এটা পি ও উপকক্ষের। আর এরকম ডাবল ডাম্বেল মানে দেখতে এরকম টাইপের হতে পারে। ঠিক আছে? এরকম ডাবল ডাম্বেল হবে ইলেকট্রন যদি থেকে থাকে। ঠিক আছে? আর ইলেকট্রন যদি এফ উপকক্ষে থাকে তাহলে 8 ফোল্ড ফিগার হবে, মানে 8 রকম এরকম ভাঁজ দেখতে পাওয়া যাবে। ঠিক আছে? ওটা লিখলাম না, একটু শুনে রাখো যে ইলেকট্রন যদি এফ উপকক্ষে থাকে, কারণ কি আমি ছবি এঁকে দেখাতে পারবো না, অ্যাকচুয়ালি 3D ফিগার তো, আমি ছবি এঁকে বোর্ডে প্রেজেন্ট করতে পারবো না, বোর্ড তো আমার 2D, সেজন্য আমি ছবিটা আঁকতে পারবো না। আমি বলে দিচ্ছি, ইলেকট্রন যদি এফ উপকক্ষে থাকে তাহলে তার আকৃতি কেমন হবে? 8 ফোল্ড ফিগার। এইটুকুনি মনে রাখো। ঠিক আছে? বেশ, বুঝলাম। দেখো, আচ্ছা দেখো, n এর যে কোনো মানের জন্য, n এর যে কোনো মানের জন্য, মানের জন্য l এর মান কি হতে পারে? l এর মান থেকে n মাইনাস 1 পর্যন্ত হতে পারে, n 1 পর্যন্ত হতে পারে। মনে করো l এর মান যদি 1 হয় তাহলে l এর মান কত হবে? 0 থেকে n মাইনাস 1 মানে 0 ই হবে, n মাইনাস 1 মানে তো 0, 0 মানে 0, n মাইনাস 1 তাহলে একটা l কত হবে? সেটা হচ্ছে 0। তার মানে মুখ্য কোয়ান্টাম সংখ্যা যদি 1 হয় তাহলে অ্যাজিমুথাল কোয়ান্টাম সংখ্যার মান মাস্ট বি 0। আচ্ছা, যদি বলি n এর মান 2 তাহলে l এর কটা মান হতে পারে? 0 থেকে n মাইনাস 1 পর্যন্ত। 0 তো একটা হচ্ছে, আর n মাইনাস 1 মানে 2 মাইনাস 1, 2 মাইনাস 1 মিন্স l এর ভ্যালু কত হবে? 1 হবে। ঠিক আছে? আচ্ছা, এটা তো গেল এন আর এল পারস্পরিক একে অপরের উপর নির্ভর করে কি করে, মানে এল এর ভ্যালু এন এর উপর কিভাবে নির্ভর করে। ঠিক আছে? আচ্ছা, নেক্সট যেটা, নেক্সট যেটা এম এর ভ্যালু এল এর উপর কিভাবে নির্ভর করে? দেখো, এল এর যে কোনো মানের জন্য এম নাম্বার বা চৌম্বকীয় এম এর মান কি হতে পারে? থেকে পর্যন্ত হতে পারে, শূন্যকে সাথে নিয়ে মাইনাস এল থেকে প্লাস এল পর্যন্ত হতে পারে, মাইনাস এল থেকে প্লাস এল হতে পারে। ঠিক আছে? তার মানে মনে করো তিনজনকে কম্বাইন করি, এন এর মান, সাপোজ মনে করো এল এর মান যদি 1 হয়, কত হবে? মাইনাস থাকবে প্লাস, মাইনাস এল থেকে পর্যন্ত বলেছি, তাহলে মাইনাস 1 থেকে প্লাস 1 সংখ্যা রেখা পড়েছো তো, মাইনাস 1 থেকে প্লাস 1 হবে শূন্যকে সাথে নিয়ে। এল এর মান 2 হলে এম এর মান কত হবে? মাইনাস 2 থেকে শুরু করে প্লাস 2 পর্যন্ত, যতগুলো ভ্যালু, তাহলে মাইনাস 2 মাইনাস 1 0 প্লাস 1 প্লাস 2, প্লাস 1 প্লাস 2। ঠিক আছে? এরকম ভাবে হবে। এবার তিনটাকে একসাথে কম্বাইন করে দেখি, তাহলে এন এর মান মনে করো 1 যদি হয় তাহলে এল এর মান কি হবে? 0। তখন এম এর মান কি হবে? এম মানে ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার কত হবে? 0 হবে, কেন কি মাইনাস এল থেকে প্লাস এল, মাইনাস 0 থেকে প্লাস 0 মানে তো 0ই হবে। এন এর মান যদি 2 হয়, এল এর মান কত হবে? একটা 0 হবে, একটা 1 হবে, একটু আগে শেখালাম। তাহলে এম এর মান
এল এর মান 0 হলে এম এর মান কত হবে? 0 হবে। আর এল এর মান যদি আরেকটা যে মানটা হলো সেটা 1 হলো, তাহলে এম এর মান কত হবে? -1 থেকে শুরু করে 0 সাথে নিয়ে +1 পর্যন্ত। এই হচ্ছে ঘটনা। ঠিক আছে, আশা করি বোঝা গেছে ব্যাপারটা, ক্লিয়ার হয়েছে? মানে এন এর উপরে কি করে এল নির্ভর করবে আর এল এর উপরে কি করে এম নির্ভর করবে। ঠিক আছে, তাহলে এই কোয়েশ্চেনটাতে আসা যাক। আমি জাস্ট উপরে একটু ইন্ট্রোডাকশন দিয়ে রাখলাম, যে যাতে তোমাদের একটু নলেজ থাকে। যারা একেবারেই পড়োনি তাদের একটু সামান্য বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলাম, ইন ডিটেল বোঝাতে পারবো না, হ্যাঁ, অনেকটা লেন্দি হয়ে যাবে ভিডিও সেই কারণের জন্য। ঠিক আছে, হ্যাঁ, দেখো কি বলেছে, যে সংখ্যার কোন সারিটি সঠিক। এখানে ফার্স্ট অপশনে বলেছে এন এর মান যদি 1, তাহলে এল এর মান কত হবে? 1। আর এম এর মান কত দেওয়া আছে? +2। তো তুমি কখনো বলতে পারো এল এর মান যদি 1 হয়, এল এর কতগুলো মান হতে পারে? এল এর মান 0 থেকে n-1 পর্যন্ত হতে পারে। তো 0 থেকে n-1 তার মানে কি? 0 থেকে n-1 মানে কি? এখানে n হলো তো 1, তাহলে n-1 মানে কি? 1 - 1 মানে তো 0। তাহলে এল এর কি এই মানটা হবে? নয় না। এল এর মান আমার হতে হবে, এল এর মান শুধু 0, এটা হতে হবে, এটা হতে হবে। আর এম এর মান কত হবে? 0 হবে, -0 থেকে +0 পর্যন্ত। ঠিক আছে, এম এর মান সুতরাং এটা আমার একদমই ঠিক নয়, ভুল। ঠিক আছে, নেক্সট বলছে, নেক্সট অপশন বলছে এন এর মান 2, এল এর মান 1, আর এম যেটা সেটা +1। ঠিক আছে, এন এর মান 2 হলে কতগুলো মান হয়? 0 হয় আর 1 হয়, এটা ঠিক আছে একদম। ঠিক আছে, এর মান যদি 2 হয় তাহলে এল এর ভ্যালু দুটো হতে হবে, 0 আর 1, তার মানে এর ভ্যালু 1 দেওয়া আছে, তার মানে দিস ইজ কারেক্ট। আচ্ছা, এবার এল এর যে কোনো মান যদি থাকে তাহলে এম এর মান -1 থেকে +1, কতগুলো মান পসিবল হয়? এম এর কতগুলো মান পসিবল? -1, 0 আর +1। তোমাকে তো +1 দেওয়াই আছে, সুতরাং এই অপশনটা রাইট। ঠিক আছে, এই যে অপশনটা বি এর অপশন, এটা কারেক্ট। আচ্ছা, আমরা চেক করে, আমি তো পেয়ে গেলাম আনসার, তবুও চেক করে নি। এল যদি 3 হয়, এল এর কতগুলো ভ্যালু হতে পারে? 0, 1, 2। ঠিক। আচ্ছা, তাহলে এম এর ভ্যালু কত হতে পারে? এল এর ভ্যালু 0 হলে এম এর ভ্যালু 0, এল এর ভ্যালু 1 হলে -1, 0 +1 এম এর ভ্যালু। আচ্ছা, এল এর ভ্যালু 2 হলে -2, -1, 0 +1 +2। ঠিক, ক্লিয়ার আছে? ক্লিয়ার আছে? তাহলে n এর ভ্যালু 3 যদি হয় তাহলে l এর ভ্যালু 2 হতে পারে। ঠিক, m এর ভ্যালু -2 হতে পারে। ঠিক আছে, কোনো সমস্যা নেই, ক্লিয়ার হয়েছে? আচ্ছা, দেখো তাহলে এই অপশনটাও কারেক্ট। আচ্ছা, এবার বলেছে নেক্সট, n এর ভ্যালু যদি 3 হয়, l এর ভ্যালু কি 4? কখনো সম্ভব? তিনটে ভ্যালু হতে পারে না, 0, 1, 2, এর থেকে বেশি তো হতে পারে, n-1 হতে পারে ম্যাক্সিমাম, এর থেকে বেশি তো হতে পারে না। সুতরাং এল এর ভ্যালু 4 তো সম্ভব নয়। এম এর ভ্যালু কত হতে পারে? 0 এর জন্য 0, এল এর ভ্যালু 0 হলে, এল এর ভ্যালু 1 হলে -1, 0, 0 +1, আর এল এর ভ্যালু 2 হলে এম এর ভ্যালু কত? -1, -2, -1, 0 +1 +2। তো এখানে n এর ভ্যালু 3 দেওয়া আছে, m এর ভ্যালু -2 দেওয়া আছে, কিন্তু l এর ভ্যালু 4, এটা তো পসিবল নয়, সুতরাং এই অপশন ঠিক নয়। ঠিক আছে, তার মানে এই কোশ্চেনটার জন্য, এটা যদিও আমি এমসিকিউ বলেছি, মাল্টিপল চয়েস কোশ্চেন, তবু এটা হচ্ছে মোর দেন ওয়ান কারেক্ট টাইপ। ঠিক আছে, এটা হয়তো আমি মানে একটা কোশ্চেন চুজ করেছি, যাই হোক এই কোশ্চেনের আনসার কি হবে? বি আর সি হবে। এই কোশ্চেনের আনসার কি হবে? বি আর সি। ঠিক আছে, যাই হোক এই টাইপের অ্যাপ্রোচটা দেখে নিলে মোর দ্যান ওয়ান কারেক্ট টাইপ। হ্যাঁ, এটা কিন্তু যেই মেন মানে জি মেন বা জি অ্যাডভান্সের কোয়েশ্চেন আসে মোর দ্যান ওয়ান কারেক্ট টাইপ আসে। ঠিক আছে, তো শিখে রাখলে কোনো সমস্যা নেই। ঠিক আছে, এই কোয়েশ্চেনে যদি এরকমভাবে দেওয়া থাকে, হয়তো এই অপশনটা না দিয়ে অন্য কিছু দিয়ে দিল, এখানে অপশন নাম্বার বি হচ্ছে কারেক্ট। তাই বলে এটা মুখস্থ করে যেও না, বুঝলে তাহলে এই টাইপের কোয়েশ্চেন নিজে ট্রাই করে দেখতে পারো। ঠিক আছে, আর যারা জানো তারা ভিডিও স্কিপ করতে পারো, কোনো সমস্যা নেই। চলো নেক্সট কোয়েশ্চেনে যাওয়া যাক। নেক্সট কোয়েশ্চেনে যাওয়া যাক। দেখো নেক্সট কোয়েশ্চেন কি বলেছে, নিম্নলিখিত কোন ইলেকট্রন বিন্যাসটি পরমাণুর ভূমিস্তরের ইলেকট্রন বিন্যাস নয়? ঠিক আছে, তো
তো আমরা ক্লাস 11-এ যেহেতু উঠেছি, তোমাদের কিন্তু অ্যাকচুয়ালি কি করতে হবে যে অন্তত পক্ষে যদি না সম্ভব হয় পর্যায় সারণী যে মোট প্রথম 30টা মৌল পরমাণু ক্রমাঙ্ক বিশিষ্ট যে মোট 30টা মৌল আছে তাদের নাম আর ইলেকট্রন বিন্যাস কিন্তু মনে রাখতে হবে। এটা কিন্তু করতেই হবে। যদি ক্লাস 11 থেকে 12-এ যেতে চাও তোমাদের কিন্তু এই জিনিসটা করতেই হবে। যে কোনো মানে বোর্ড এক্সামেই বলো আর কম্পিটিটিভে বলো, অন্তত 30টা মৌলের নাম তোমার কিন্তু লাগছে। আরো তো ইন ফিউচার কোনো কম্পিটিটিভের জন্য অনেক কিছুই লাগবে, কিন্তু বেসিক নলেজ তোমার কিন্তু 30টা মৌলের ইলেকট্রন বিন্যাসের লাগবে। ঠিক আছে, তো কোয়েশ্চেনটা আমি যেভাবে করাচ্ছি একটু দেখো। আচ্ছা, অপশন এ বলেছে এমন কোন মৌল যার মোট পরমাণু ক্রমাঙ্ক মানে মোট ইলেকট্রন সংখ্যা, এখানে কোনো না, 2 2 4 6 10 12 6 18 8 26 26 আর 2 28। তার মানে এমন কোন মৌল যার পরমাণু ক্রমাঙ্ক, এমন কোন মৌল সাপোজ এক্স যার পরমাণু ক্রমাঙ্ক 28, তাহলে এমন মৌলের নাম আমি জানি কি নিকেল। তাহলে এর যে ইলেকট্রন বিন্যাস অপশন এ যেটা আছে সেটা কারেক্ট আছে, কোনো সমস্যা নেই। গ্রাউন্ড স্টেট মানে ভূমিস্তর অবস্থায়, মানে সে কোনো আয়ন তৈরি করেনি, সে ইলেকট্রন ত্যাগ করেনি, সে ইলেকট্রন গ্রহণ করেনি, এমন অবস্থায় সে কারোর সাথে রাসায়নিক বন্ধনে আবদ্ধ হয়নি, তার পারমাণবিক অবস্থায় হচ্ছে তার ভূমিস্তর অবস্থা। ঠিক আছে, একদম গ্রাউন্ড স্টেট যেটা একদম সুস্থিত অবস্থা। ঠিক আছে, তাহলে নিকেলের ইলেকট্রন বিন্যাস অপশন এ তে যেটা আছে সেটা কারেক্ট আছে। অপশন এ যেটা আমার নিকেলের ইলেকট্রন বিন্যাস সেটা কারেক্ট। অপশন বি বলেছে দেখো বাই যে এলিমেন্ট, মনে করো এখানে যেটা দেওয়া আছে ইলেকট্রন বিন্যাস কত আছে, ইলেকট্রন সংখ্যা কোনো মানে প্রোটন সংখ্যা সমান হবে, তো ভূমিস্তরে থাকলে কোনো পরমাণু ইলেকট্রন সংখ্যা প্রোটন সংখ্যা সমান হয়। তাহলে এখানে মোট ইলেকট্রন সংখ্যা কত হচ্ছে, কোনো 2 2 4 6 10 আর 6 18 18 আর 9 তোমার 8 9 27 27 আর 2 29। তাহলে এর পরমাণু ক্রমাঙ্ক কত হবে, 29। 29 মানে আমরা কপারকে জানি। ঠিক আছে, এইবার আমরা জানি কপার একটু ব্যতিক্রমী আচরণ দেখায়। তোমাদের দেখবে বারবার বলা হয়, যে কোনো জায়গাতে টিউশন পড়লে বা যে কোনো ক্লাসে দেখবে তোমাদেরকে বারবার বলা হয় 30টা মৌলের মধ্যে, ঠিক আছে, কপার আর ক্রোমিয়াম, এই ব্যক্তি আর কপার, ঠিক আছে, এই দুজনের একটু ব্যতিক্রম ইলেকট্রন বিন্যাস দেখায়। কেন? কেন কি সুস্থিত ইলেকট্রন বিন্যাস লাভের আশায়। ঠিক আছে, তার মানে কপারের যে ইলেকট্রন বিন্যাসটা আছে এটা অ্যাকচুয়ালি হওয়া উচিত না, এটা ভুল। ঠিক আছে, কপার যেটা দেখায় সেটা কি হবে, 1s2 2s2 2p6 3s2 3p6 3d10 4s1। কেন? কেন কি একটা 3d আর 4s এর মধ্যে শক্তির পার্থক্য এতটাই কম, 4s থেকে একটা ইলেকট্রন 3d তে চলে আসে। ঠিক আছে, এবার 3d তে চলে আসার কারণ হচ্ছে সম্পূর্ণরূপে পূর্ণ, ঠিক আছে, ডি অরবিটালে সম্পূর্ণরূপে পূর্ণ উপকক্ষের সুস্থিতি, এটা আমরা পড়েছি কপার আর ক্রোমিয়ামের ক্ষেত্রে। ক্রোমিয়ামও কি দেখায়, ক্রোমিয়াম তো 24, কপার তো 29, মনে থাকো 29ই হচ্ছে, শুধু এখানে 3d9 থেকে 3d10 হচ্ছে। কেন? কেন কি d10 মানে ফুললি ফিল্ড ডি অরবিটাল, মানে সম্পূর্ণরূপে পূর্ণ ভর্তি হচ্ছে ডি উপকক্ষ। আর যখন কোনো পারমাণবিক উপকক্ষ সম্পূর্ণরূপে ভর্তি থাকে তখন তার স্থায়িত্ব বেড়ে যায় দুটো কারণে। একটা হচ্ছে, আমি কারণটা জাস্ট দুটো বলে দিচ্ছি, ডিটেল বলছি না। দুটো কারণ, একটা হচ্ছে আমার বিনিময় শক্তির কারণে, আর দ্বিতীয় কারণ হচ্ছে সুষম মানে কি বলবো, সুষম বিন্যাসের কারণে, সিমেট্রির কারণে। ঠিক আছে, সিমেট্রিক্যাল অ্যারেঞ্জমেন্টের কারণে, সুষম বিন্যাসের কারণে কোনো সম্পূর্ণরূপে ভর্তি কোনো উপকক্ষ বা অর্ধপূর্ণ কোনো উপকক্ষের সুস্থিতি, পারমাণবিক ইলেকট্রন দ্বারা যে পারমাণবিক উপকক্ষের যে সুস্থিতি হবে, যদি সেটা সম্পূর্ণরূপে পূর্ণ হয় আর যেটা অর্ধপূর্ণ হয়, এদের সুস্থিতি অন্য অপূর্ণ উপকক্ষের সুস্থিতি অপেক্ষা কিছুটা হলেও বেশি হয়, দুটো শক্তির কারণে, দুটো জিনিসের কারণে। একটা হচ্ছে বিনিময় শক্তি আর একটা হচ্ছে সুষম জ্যামিতিক সুষম বিন্যাস, সুষম ইলেকট্রন বিন্যাস। ঠিক আছে, সিমেট্রিক্যাল ইলেকট্রন অ্যারেঞ্জমেন্ট, এই কারণের জন্য। মানে কপার এইটা না দেখিয়ে কপার কি দেখাতে চায়, কপার এইটা কিন্তু সঠিক ইলেকট্রন বিন্যাস। আমি কিন্তু আমার অপশনের আনসার পেয়ে গেছি। কি বলেছে আমাকে আনসার বলতে বলেছে, কোন ইলেকট্রন বিন্যাসে পরমাণু ভূমিস্তর ইলেকট্রন বিন্যাস নয়, সেটা তো কারেক্ট। এটা কি কপার তো ইলেকট্রন দেখাচ্ছে না, এটা দেখানো উচিত ছিল কিন্তু দেখাচ্ছে কোনটা, এটা দেখাচ্ছে, সুতরাং অপশন বি এখানে আমার কারেক্ট অপশন। ঠিক আছে, আর বাদ বাকিগুলো একটু মিলিয়ে নিয়ে দেখো। অপশন সি যেটা, সেখানে কি বলেছে দেখো, ইলেকট্রন সংখ্যা কত হবে এখানে, 2 2 4 6 10 আর 2 10 আর 2 12 আর 6 18 আর 10 28 আর 1 29। সুতরাং এটা আমার কারেক্ট ইলেকট্রন বিন্যাস, ভূমিস্তর ইলেকট্রন বিন্যাস। ঠিক আছে, তাহলে এটাও কারেক্ট নিকেলের ভূমিস্তর ইলেকট্রন বিন্যাস, এটাও কপারের কারেক্ট ভূমিস্তর ইলেকট্রন বিন্যাস। আর এটা কি হবে, কোন ইলেকট্রন সংখ্যা, তার মানে এটা যেটা আমার আছে Y29, এটা তো কপারই শিওর, এটাও ঠিক। ঠিক আছে, আর যেটা আমার আছে মনে করো এটা Z29, এটা তো কপার। আচ্ছা, ডি যেটা আছে, কটা ইলেকট্রন আছে দেখো, 2 2 4 10 12
ছয় 18, 18 আর 5 23 আর 2 25, তার মানে এটা কে? এটা সাপোজ কোনো একটা এম আছে, এম কোনো মৌলের পরমাণু যার পরমাণু ক্রমাঙ্ক 25, তো 25 পরমাণু ক্রমাঙ্ক এমন কে আছে? এমএন। সুতরাং এটাও তো ভূমিস্তরের ইলেকট্রন বিন্যাস, আয়নিত হয়নি, অন্য কারোর সাথে ইলেকট্রন, অন্য কারোর সাথে ইলেকট্রনের আদান প্রদান হয়নি, অন্য কারোর সাথে রাসায়নিক বন্ধন বানানি, সেই অবস্থায় এদের ভূমিস্তরের ইলেকট্রন বিন্যাস। সুতরাং অপশন এটাও ঠিক আছে, ঠিক আছে। অপশন এটাও ভুল, মানে অপশন এটা এখানে অ্যান্সার হবে না, সিটাও আনসার হবে, বিটাও আনসার হবে না, এটা বোধহয় সি, এটাও আনসার হবে না, সিটাও আনসার হবে না, ডিটাও আনসার হবে না। কি আনসার হবে? যে এই যে ইলেকট্রন বিন্যাসটা আছে বি, এইটা কোনো পরমাণু ভূমিস্তরের ইলেকট্রন বিন্যাস হতে পারে না, ঠিক আছে। এটা হচ্ছে আমার কারেক্ট অপশন এই কোশ্চেনের জন্য। বোঝা গেল? ক্লিয়ার হয়েছে? আচ্ছা, কোশ্চেন গুলো এইভাবে অ্যাপ্রোচ করতে হবে, ঠিক আছে। আজকের ক্লাসে এই পর্যন্তই থাক। নেক্সট ক্লাসে আমি আবার পরমাণু গঠন সংক্রান্ত কিছু কোয়েশ্চেন এমসিকিউ হিসেবে নিয়ে আসবো, যাতে তোমাদের একটু বুঝতে সুবিধা হয়, তোমাদের একটু প্র্যাকটিস করতে সুবিধা হয়, ঠিক আছে। যদি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে, এই যে সিরিজটা ভালো, তোমরা একটু একটু তোমাদের ভালোবাসা দিও। যদি মনে করো যে না তোমাদের ক্ষেত্রে হেল্পফুল হচ্ছে, অবশ্যই অবশ্যই একটু কমেন্ট সেকশনে জানিও, একটু লাইক করে দিও, ভিডিওটা শেয়ার করে দিও, যাতে আরো সবার কাছে ভিডিওটা পৌঁছাতে পারে। আপ্রাণ চেষ্টা করছি তোমাদেরকে সাহায্য করার, যতটা সম্ভব আমার পক্ষে, সমস্ত কাজ মিটিয়ে যতটা সম্ভব দিনের শেষে তোমাদের কাছে চেষ্টা করছি অনেক কিছু পৌঁছে দেওয়ার। তো আমাকে একটু সাপোর্ট করো, হ্যাঁ, ঠিক আছে। আর তোমরা ভালো থেকো, ঠিক আছে। আজকের ক্লাসে এই পর্যন্ত, নেক্সট ক্লাসে দেখা হচ্ছে। থ্যাংক ইউ।